শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? দ্বিতীয় দিনের মতো আবারও হাজির হয়ে গেলাম। আজকে খুব ভোরে আমাদেরকে আমাদের ট্যুর গাইড রাসেল ভাই বলেছে যে খুব ভোরে আমাদের রওনা দিতে হবে, সকালে উঠতে হবে। তাই নির্ধারিত সময় প্রায় 6টার সময় সকল গেস্টদেরকে তারা ডেকে উঠিয়েছে। তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে জামতলা সি বিচ। ওই জামতলা সি বিচে যে ওখানে আসলে টাইগার পয়েন্ট, ওইখানে নর্মালি টাইগারদের আশ্রয় অভয়ারণ্য। তো ওইটা দেখবো, ওটা দেখে তারপর আমরা যাব হচ্ছে হিরন পয়েন্ট। হিরন পয়েন্টে যেয়ে ওইখানে আমরা হরিণের যে অভয়ারণ্য সেটা দেখব, কটকা অভিমুখে যাব আর কি। জামতলা যেতে হলে আমাদেরকে সামনের ছোট ক্যানেলটি ধরে এগিয়ে যেতে হবে। এরপর একটি জেটি থাকবে, সেখান দিয়ে আমরা জামতলার সি বিচের উদ্দেশ্যে রওনা দিব। তবে আমরা যেটি জানতে পারলাম যে আসলে এখন যেহেতু ভাটা চলতেছে, তো জামতলা যাওয়ার জন্য যে যেটি বাঁশ দিয়ে বানানো হয়েছে সেটি অনেক দূরে রয়েছে। আর এখন আমরা যদি যেতে চাই তাহলে আমাদেরকে এই গভীর কাদা পেরিয়ে যেতে হবে। তাতে করে আমরা যারা জুতো পরে এসেছি, কেডস পরে এসেছি, তাদের জন্য এই জিনিসটা আসলে কষ্টসাধ্য হয়ে যেতে পারে। তো সেই জন্য আমাদের ট্যুর গাইড রাসেল ভাই ডিসিশন নিল যে আমরা আসলে শুরুতে কটকা অভয়ারণ্য, ওইখানে হিরন পয়েন্টে যে হরিণ এবং বাঘ, ওইখানে বাঘও পাওয়া যায়, যদি ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো বা চোখের সামনে পড়েও যেতে পারে। তো সেটা দেখে আসবো, দেন আমরা আবার জামতলা ফিরে আসবো। চলুন তাহলে সুন্দরবনের এই ছোট ছোট প্রাকৃতিক খালগুলোর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলতে থাকি কটকা অভয়ারণ্যের উদ্দেশ্যে। চলতে চলতে হঠাৎই আমাদের চোখে পড়ে গেল তাজা বাঘের পায়ের ছাপ। যতটুকু জানা গেছে, বাঘটি বেশিক্ষণ হয়নি এখান দিয়ে গিয়েছে, তাই ছাপটি এখনও তাজা রয়েছে। আসলে যেহেতু খালটিতে ভাটা পড়েছিল, তাই বাঘ সম্ভবত ওই পার থেকে সাঁতরিয়ে এই পারে চলে এসছে। আমরা সবাই বিমোহিত হয়ে এই ছাপগুলো দেখতে লাগলাম। যদিও বাঘকে সরাসরি দেখার মতো সাহস আমাদের এখন আপাতত নেই, সবার মনের মধ্যেই একটা ভয় কাজ করতেছে, যেহেতু তাজা ছাপ, নিশ্চয়ই বাঘ হয়তো বা কাছাকাছি কোথাও লুকিয়ে আছে বা দেখতেছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম কটকা অভয়ারণ্যের যেটির প্রায় কাছাকাছি। দূরে ওই দেখা যাচ্ছে বঙ্গোপসাগর,
আর ওইখানে হচ্ছে পাশে হচ্ছে যে কটকার জেটি। তো এখান দিয়ে আমরা কটকার ভিতরে যাব, সেখানে দেখি কি রোমাঞ্চকর অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন চলতে থাকি, চলতে চলতে সব কিছু দেখা হবে একসাথে। এইটাই হচ্ছে সেই হোমরা খালটা, যেটা কালকে রাতের বেলা আমরা ছোট যে ক্যানেলটা পাড়ি দিলাম। আমরা সাগর দিয়ে না এসে আমরা হোমরা খাল দিয়ে আসছি। তো এই হচ্ছে সেই হোমরা খাল। এখন আমরা আছি কটকা। এটা হচ্ছে লাস্ট একদম। দেখেন এর পরবর্তীতে কিন্তু বাংলাদেশের আর কোনো ল্যান্ড সীমা নাই। আমরা একদম বঙ্গোপসাগরের মোহনাতে আছি। বঙ্গোপসাগরের মোহনা আছে কটকাতে। এখানে আমরা এখন যেখানে যাবো, এটা হচ্ছে অফিস পার্ক বলে সবাই এটাকে, বাট এটা আরেকটা আছে, সেটা হচ্ছে এখানে টাইগার টিলা নামে একটা জায়গা আছে, যেটা হচ্ছে আর্কিওলজিক্যাল কিছু নিদর্শন আমরা এখানে দেখতে পাবো। তো টাইগার টিলাতে যেতে গেলে পরে অবশ্যই সবাইকে কাদা পাড়াইতে হবে, এর কোনো মাপ নাই। কেটস কেউ খুলবেন না, কাদার ভয়তে কেটস খুলবেন, শ্বাস খুললে পায়ে ব্যথা হবে। সো কেটস বলায় হোক ধোয়া যাবে, কিন্তু নিজে পার করতে আমরা কেউ করবো। এখানে যে জিনিসটা আমরা মেইনটেইন করবো, যেহেতু অনেকগুলো গ্রুপ আছে, আমরা একটু ডিপ ফরেস্ট ট্রেকিং করি। রাইট। তো ডিপ ফরেস্ট ট্রেকিং করতে গেলে যেটা আপনাকে করতে হবে, কিছু রুলস আমরা অবশ্যই মেনে চলবো। প্রথমত হচ্ছে যে আমরা নিঃশব্দে চলাফেরা করবো। যে হরিণ দেখে যেরকম যে খালের ভিতরে হুসহুস ফাঁস করে ফেলছে না, এটা এখানে করলে কিন্তু এগুলো দূরে সরে যাবে, কাছে থেকে দেখতে পারবে। আমরা খুব কাছে থেকে ইনশাআল্লাহ এখানে হরিণ দেখতে পাবো। এবং টাইগার এখানে আমাদের ট্যুর গাইড রাসেল ভাই আমাদেরকে এই ম্যাপের মাধ্যমে কটকা অভয়ারণ্যের কোথায় কোথায় কি কি আছে বা কোনো ইনস্ট্রাকশন থাকলে সেটাও সে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। জোয়ার হয়ে যাবে, আর জোয়ার হয়ে গেলে পানি বেড়ে যাবে, আমরা নামতে পারবো ইনশাআল্লাহ। জামতলা বীজ ঘুরে এসে আমরা 9টা থেকে 9:30 ভিতরে এসে ব্রেকফাস্ট করবো। রাসেল ভাইয়ের ইনস্ট্রাকশন পর্ব শেষ হওয়ার পর তিনি আমাদেরকে নিয়ে রওনা হলেন কটকার গভীরে যাবেন, গহীন দিয়ে যেয়ে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবেন। তো নর্মালি দেখা যায় অন্যান্য ট্যুর গাইড যারা আছে তারা একটা নির্দিষ্ট ট্রেইল ধরে নিয়ে যায়, তবে রাসেল ভাই আমাদেরকে যেটা বললেন যে তিনি আমাদের একটা অ্যাডভেঞ্চার ফিল দেওয়ার জন্য একটু ভিন্ন ওয়েতে একটু গহীনে তিনি নিয়ে যাবেন, যাতে করে আমরা সেই সুন্দরবনে যে আসার যে একটা ফিল সেটাও পাই, এবং একটা নির্দিষ্ট ট্রেইল তিনিও ধরবেন, তবে সেটা হবে একটু গহীনে কিন্তু সেফ থাকবে। তবে আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আমরা যাতে কোনো ধরনের শোরগোল বা উচ্চবাচ্য না করি, নিঃশব্দে যাতায়াত করি, যাতে করে এই সুন্দরবনে যে সকল বন্য প্রাণীরা বসবাস করে তারা যেন বিরক্ত ফিল না করে অথবা কোনোভাবে ভয় না পেয়ে দেয়। আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে নিঃশব্দে চলাই ভালো, কারণ দেখা যায় আশেপাশে যদি কোনোভাবে বাঘ টের পায় তাহলে তারা কিন্তু ঘাপটি মেরে বসে থাকতে পারে, এবং দলের মধ্য থেকে যে একদম পিছে পড়ে যাবে বা একটু আলাদা হয়ে যাবে বাঘ কিন্তু তাকে টার্গেট করে। তো এই জন্য দেখা যায় যে নিঃশব্দে সবাই দলবদ্ধ হয়ে চলাফেরা করাই একদমই উত্তম। আর যেহেতু এখানে অনেকগুলো টাইগার ফান থাকে, যেখানে টাইগার লুকিয়ে থাকে, তো এটা আসলে একটা নিরাপদ হবে না যদি আমরা শোরগোল করি অথবা দল থেকে আলাদা হয়ে এক একজন এক এক রকমভাবে কি বলে এটাকে ছবি টবি তুলি। তো সবাই একসাথে এক ট্রেইলে হাঁটার জন্যই আমাদের গাইড রাসেল ভাই আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন। তো চলুন আমরা যেতে যেতে বাকি অ্যাডভেঞ্চারটা উপভোগ করতে থাকি।
আমরা চলে এসেছি আমাদের প্রথম টাইগার টিলাতে। এখন রাসেল ভাই আমাদেরকে ব্রিফ করবে এই টিলার ইতিহাস সম্পর্কে। কিছু কিছু জায়গায় কৃত্রিমভাবে পুকুর খনন করা হয়েছে শুধুমাত্র বন্যপ্রাণীর পানি খাবার জন্য। কারণ হচ্ছে যে এই অঞ্চলের পানি তো নোনা, 6 মাস থেকে নোনা, 6 মাস থেকে মিষ্টি। এটাকে বলছে ব্রাকি সরকার আমাদের অঞ্চলে। সাতক্ষীরার সাইডে হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার সল্টি ওয়াটার। তো যার কারণে হচ্ছে যখন নোনা পানি থাকে তখন হচ্ছে এদের হচ্ছে কিডনিতে অনেক এফেক্ট হয়। মিষ্টি পানি সোর্সের পাশে যদি বসে থাকে যারা ওয়াইল্ড লাইফ দেখতে চান, মিঠা পানির সোর্স হচ্ছে সবচেয়ে বেস্ট মানে একটা পয়েন্ট যে আপনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি বলে ওয়াইল্ড লাইফ দেখার জন্য। এখানে আপনি যদি সারাদিন বসে থাকেন আপনি পাবেন, এটা গ্যারান্টেড। যাক আমরা এইটা ঘুরে আসেন, ঘুরে আসার পর আমরা আবার এইদিকে যাই। চলুন টাইগার টিলার উপরে যে একটু ঘুরে আসি, দেখি এখানে টাইগারদের পানি খাওয়ার ব্যবস্থাটা কিরকম ভাবে করে দিয়েছে। সেটাই আসলে অ্যাকচুয়ালি টাইগার টিলার মূল উদ্দেশ্য। এখানে টাইগাররা এসে এখান থেকে তারা মিষ্টি পানি পান করে। এই টাইগার টিলাটি দেখা শেষ করে এখন আমরা যাব আরো গহীনে। তবে যত গহীনে যাব তত কিন্তু ভয়ানক পরিস্থিতির শিকার হতে পারি আমরা, কারণ আমরা কিন্তু অলরেডি সেফ জোন থেকে ভিতর চলে এসেছি। আশেপাশে অনেক টাইগার ফার্ম রয়েছে যেখানে টাইগার কিন্তু লুকিয়ে থাকতে পারে। তো এটা কিন্তু আমাদের জন্য একটু ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। তারপরও রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা যাচ্ছি আরও গহীনে। দেখি সামনে আর কি অপেক্ষা করছে। যদি আমাদের সাথে গানম্যান রয়েছে, তারপরও ভাগ্যে দুর্ভাগ থাকলে তো কিছু করার থাকে না। সেফটি ইজ আউটমোস্ট। চলুন যেতে থাকি, যেতে যেতে আমরা এই রোমাঞ্চকর অভিজ্ঞতা উপভোগ করতে থাকি। প্রশ্ন করতেছেন যে এই ভাঙাচোরা এগুলো কি, তো এইটার পিছনে একটা ইতিহাস আছে। আমি আপনাকে বলেছিলাম যে সুন্দরবনের আর্কিওলজিক্যাল অনেক সাইটও আছে। বেসিক্যালি আপনারা যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে হচ্ছে লবণের হাঁড়ি। 400 বছর আগে এটা লবণ চাষ করা হতো এখানে। এই লবণ চাষের পিছনে একটা কাহিনী হচ্ছে, এখানে মালঙ্গি বলে তাদেরকে, যারা লবণ চাষ করতো তাদের আপনার বাগেরহাট অঞ্চলে এখনও অনেকে আছে যাদের বংশধর হচ্ছে মালঙ্গি বংশধর। তো এইটা হচ্ছে সিস্টেমটা ছিল হচ্ছে সামনে ইয়ে পাবেন খালারি। তো ওই খালারিগুলো সিস্টেমটা হচ্ছে আপনার হচ্ছে এই লবণের পানিটা ওঠার পরে ওটাকে জাল রোদের তাপে হচ্ছে বাষ্পীভূত হতো এবং ভিতরে একটা আস্তরণ পড়তো, সাদা একটা প্রলেপ পড়তো। ওইখান থেকে হচ্ছে লবণটাকে সংগ্রহ করা হতো। তো এইখানে যে এইগুলোকে বলি আমরা এখন টাইগার টিলা বলি। মূলত সুন্দরবনে দেখছেন যে এগুলো আগে অবশ্য উঁচু ছিল, এখন এই যে প্রতি বছরে জলোচ্ছ্বাস হতে হতে মোটামুটি একটা এরকম সমতল লেভেলে চলে আসছে। এইখানে যখন হচ্ছে ভরা জোয়ার আসে, মানে পূর্ণিমা অমাবস্যা বলে যখন ফুল মুন অথবা ইয়াতে যখন অমাবস্যার সময় যখন পানি ওঠে তখন কিন্তু এই অঞ্চলগুলোর পানির তলে যায়। অট্ট অঞ্চলের পশু পাখি তখন হচ্ছে এইসব জায়গাতে হচ্ছে আশ্রয়। আপনারা জঙ্গল বুঝ দেখছেন না, মুগলি, এই সময় দেখছেন যে যখন পানি সংকট থাকে, খরা থাকে, বাঘ থেকে আরম্ভ করে সব প্রাণী এক জায়গায় পানি খাচ্ছে। এটা জঙ্গল রুলস, এটা বিধাত মানে তখন এই সময় কেউ কোনো প্রাণীকে অ্যাফেক্ট করে। এবং সুন্দরবনে আপনারা আমাকে কে যেন বলেছিলেন যে মন্দিরের কথা কে যেন বলেছেন, আপনি বলেছেন। তো এরকম সুন্দরবনে অনেক রাজা প্রতাপাদিত্য আমলের মন্দির, এটা সেক্ষেত্রে থেকে যে মন্দিরটা আছে এটা হচ্ছে 12 ভূঁইয়াদের এক ভূঁইয়া ছিল রাজা প্রতাপাদিত্য। সেই আমলের অনেক নিদর্শন সুন্দরবনে পাওয়া যায়। সুন্দরবনে বিভিন্ন জায়গায় এরকম আর্কিওলজিক্যাল অনেক সাইট আছে। সুন্দরবনে একসময় মানুষের বসতি ছিল। এবং বাগেরহাট যে অঞ্চলটা, এই বাগেরহাট অঞ্চলটা কিন্তু পুরোটাই সুন্দরবন। খাজা খান জাহাঙ্গীর এখানে আসার পরবর্তী বন কাটতে 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 বাগেরহাট শহর তৈরি হয়েছে। এরকমভাবে আমাদের লাস্ট একটা ইয়ে পাওয়া গেছে, দিনাজপুর পর্যন্ত আমাদের হচ্ছে ম্যানগ্রোভ, এবার সুন্দরবনের যে গাছ, এই গাছের একটা ইয়ে পাওয়া গেছে, কী বলে ফসিল পাওয়া গেছে। সুন্দরবনটা কিন্তু অনেক বিস্তৃত ছিল। আমরা মানুষরাই কিন্তু এটাকে কেটে 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 ছোটো করছি, বাট এখন আর সেই সুযোগ নেই। আল্লাহর রহমতে আমাদের দ্বারা ফলতে পারবে। রাসেল ভাই আমাদেরকে ব্রিফ করতেছিলেন যে এত গহীনে এই হাড়ির চারা ভাঙাগুলো কেন পড়ে আছে। তো সেক্ষেত্রে সে যে ইতিহাস এবং হিস্ট্রিগুলো বললো, সেখান থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারলাম।
এবং অনেক কিছু জানতে পারলাম। তো তার এই জ্ঞানমূলক ব্রিফিং শোনার পর এরপর আবার আমরা শুরু করলাম আমাদের যাত্রা। আমরা আরও গহীন হয়ে ভিতর দিয়ে যেয়ে তারপর আমরা বিচের পাশ দিয়ে আবার ফিরতি পথে রওনা দিব। চলুন চলা যাক, চলতে চলতে দেখা যাক যে কি কি সৌন্দর্য রয়েছে এই সুন্দরবন। দেখতে পাচ্ছি এই ঝোপটা কিন্তু সুন্দরবনের খুব গুরুত্বপূর্ণ একটা ঝোপ। সুন্দরবনে যেমন গাছপালা আছে এবং ঝোপঝাড় আছে, এটা কেমন হচ্ছে হেতাল বন। হেতাল বনের বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার খেজুর গাছের মতো প্রচুর কাঁটা আছে, খেজুর গাছের মতো কাঁটাযুক্ত গাছ। তো বাঘ যখন বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে হচ্ছে এবং ও যখন রেস্টও করে তখন এই ধরনের ঝোপের ভিতরে হচ্ছে রেস্ট করে এবং বাচ্চা প্রসব করে, বিকজ অফ ও বাচ্চাকে যেন অন্য কোনো প্রাণী এসে, ও যখন খাবারের সন্ধানে যাবে অন্য কোনো প্রাণী এসে যেন অ্যাটাক করতে না পারে। বাঘ নিয়ে অনেক গল্প আছে এই হেতাল বনের ভিতরে, কিন্তু আমি যতবার বাঘ দেখছি ম্যাক্সিমাম টাইম গোলপাতার ভিতরে এবং হেতাল বন, এই দুইটার ভিতরে বেশি বাঘ দেখছি। তার মানে হচ্ছে এখানে বাঘ থাকে। আর আমরা যে টেরিটরিতে আছি আমরা কিন্তু টাইগার টিলা পার হয়ে আসছি, দ্যাটস মিন হচ্ছে আমরা কিন্তু পুরোপুরি একটা টাইগার জোনের ভিতরে আছি। এবং এখানে আপনার একটু চুপ থাকলে দেখছেন আমরা যখন ঢুকছি হরিণ ডাকছিল দুই পাশ থেকে, মানে এই পাশ থেকে ডাকছিল ওই পাশ থেকে, এসে আরাম কর। বাঘের শিকারের টাইম হচ্ছে বিকাল থেকে সকাল পর্যন্ত, মিডিল অফ দ্য ডেতে ম্যাক্সিমাম টাইম হচ্ছে রেস্ট করে। বা আমাদের বেঙ্গল টাইগার যেটা, এরা কিন্তু হচ্ছে আম্বুর শিকারী। এরা কিন্তু যে চিতার মতো সিংহর মতো চেস করে শিকার করে না, একটা শিকারের পিছনে 6 ঘন্টা পর্যন্ত টার্গেট করে বসে থাকতে পারে। এরা টার্গেট করে দর্শক, বাঙালি সুযোগ সন্ধানী, বাঘও সুযোগ সন্ধানী। এই জন্য বেঙ্গল টাইগার, এটা আমরা রয়্যাল বেঙ্গল টাইগার বলি না। দিস ইজ নট রয়্যাল বেঙ্গল টাইগার, দিস ইজ বেঙ্গল টাইগার, অনলি বেঙ্গল টাইগার। পৃথিবীতে 6 প্রজাতির বাঘ আছে, এর মধ্যে বেঙ্গল টাইগার ইজ দ্য ভেরি ডেঞ্জারাস অ্যান্ড খুবই প্রিসিয়াস। মানে এত বেশি অহংকার। রয়্যাল উপাধিটা দিচ্ছে ব্রিটিশরা, এর চাল চলন ভাবের জন্য এর উপাধিটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এই জন্য আমরা বলি রয়্যাল বেঙ্গল টাইগার। মূলত রয়্যাল বেঙ্গল টাইগার নামে কোনো প্রজাতি নেই, বেঙ্গল টাইগার আছে। মরে গেছে টাইগার ফান্ড, এই টাইগার ফান্ডটা দেখা হচ্ছে জামতলা বিচের আসল। টাইগার ফান্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা গাছ। কালকে দেখছিলাম না? হ্যাঁ, ওই ইয়াতে দেখছেন আন্দামান। টাইগার ফান্ডের ভিতরে যদি বাঘ বসেও থাকে, ও যদি এখানেও বসে থাকে ভাই, ও নিজেকে এমন ক্যামোফ্লেজ করতে পারে আপনি দেখতে পাবেন না। আমি সর্বোচ্চ টাইম পেয়েছি 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত বাঘ দেখছি। একটা বাঘ এক জায়গায় বসে 1 ঘন্টা 20 মিনিট টাইম দিচ্ছে, এবং ওর সাথে যখন চোখাচোখি হয়েছে চোখের দিকে তাকাই থাকতে পারি। আমার মোবাইলে আমার ছবি নিয়ে তোর একটা ছবি। রাসেল ভাই একজন ট্যুর অপারেটরের পাশাপাশি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। সো উনি বেশ কিছু বাঘের ছবি তুলেছেন, তো সেই অভিজ্ঞতাই তিনি শেয়ার করতেছিলেন। তো যাই হোক, তার ছবিগুলো দেখতে দেখতে আমরা আবারও রওনা করে দিলাম আরও ভিতরে যাওয়ার জন্য। এখান দিয়ে আমরা প্রায় সি বিচের কাছাকাছি চলে যাব। তো সি বিচের পার দিয়ে এরপর আমরা আবার ব্যাক করব। তুমি আমার সাথে নিচে তাকায় হাঁটতে হবে, নিচে তাকায় হাঁটেন সব। অবশেষে আমরা হাঁটতে হাঁটতে সি বিচের কাছাকাছি চলে এসেছি। এই খালটি সমুদ্রের সাথে মিলেছে, তো সমুদ্রের পানি এই খাল দিয়ে ভিতরে ঢুকে। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এখন আমরা সমুদ্রের পাড় দিয়ে হেঁটে আবার ফিরে যাব। আমরা এখানে কিছুক্ষণ স্টে করব, এরপর আবার আমরা রওনা দিব ফিরতি পথে। সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে আমরা আবার ফেরত যাব। নেক্সট পর্বে আমরা দেখার চেষ্টা করব জামতলা বাঘের অভয়ারণ্য এবং তার সাথে অন্যান্য স্পটগুলো ঘুরে ঘুরে দেখব। এখনকার মতো খটকা অভিযান এখানেই সমাপ্ত।
এরপর আমাদের যাত্রা শুরু হবে জামতলা সি বিচের উদ্দেশ্যে। এই পর্বে থেকে আপাতত আমি বিদায় নিচ্ছি। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।